নমস্কার, সংস্কৃত হিন্দি পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলা থেকে সংস্কৃত অনুবাদ, এই কথাটা যখন আমরা শুনি তখন আমরা অনেকেই আছি যে ভয় পেয়ে ঘাবড়ে যাই। কিন্তু এই বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করাটা যে কতটা সহজ তা তোমরা আজকের ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে। মাত্র 5টা স্টেপ, এই 5টা স্টেপ যদি আমরা জানি এবং মাথায় ধরে রাখতে পারি তাহলে যে ধরনের বাক্যই দিক না কেন আমরা খুব সহজে সেই বাক্যটাকে সংস্কৃত অনুবাদ করতে পারবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করছি তোমরা ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে সহজে আমরা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করতে পারি। তো তাহলে চলো শুরু করা। স্টেপ ওয়ান, এখানে 5টা স্টেপ আমি লিখেছি। তো স্টেপ ওয়ান বলছে যে প্রথমে আমাদেরকে জানতে হবে বাক্যের ধরনটা। বাক্যের ধরনটা বুঝতে হবে। বাক্যের ধরনটা বুঝতে হবে বলতে কি বোঝাচ্ছে, মানে বাংলা বাক্যটা কেমন। একটা বাক্য দেয় যখন, সেটা তো বিভিন্ন রকমের হতে পারে। বিভিন্ন রকমের বলতে সেটা বর্ণনামূলক হতে পারে, সেটা প্রশ্নবোধক হতে পারে, আদেশমূলক হতে পারে, ইচ্ছাসূচক হতে পারে, না বাচক হতে পারে ইত্যাদি। তো যখন আমাদের কোনো বাক্য অনুবাদ করতে দেয় সেটা হয়তো কোনো একটা নির্দিষ্ট ধরনের বাক্য হতে পারে। কি কি হতে পারে, যেমন হলো বর্ণনামূলক। বর্ণনামূলক বলতে কি, আমি বিদ্যালয়ে যাই, আমি বই পড়ি, মানে আমি যেমন আমি বলছি আমি বিদ্যালয়ে যাই, আমি বই পড়ি। এখন যদি বলি রাম হচ্ছে স্কুলে যায়, আর রাম খেলতে যায়, রাম বন্ধুর সঙ্গে ঘুরতে গেছে। তো এই যে কথাগুলো বলছি এটা তো বর্ণনামূলক, বিবরণমূলক, মানে যার কথা আমি বলছি তার সম্পর্কেই বলছি। তাহলে এরকম বাক্য আমরা যেরকম দেখতে পাই বর্ণনামূলক। নেক্সট বলছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক বলতে কি, প্রশ্নবোধক বলতে তুমি কোথায় যাচ্ছ, তোমার নাম কি, তুমি কি এখন যেতে পারবে, তুমি কি আমার কাজটা করে দিতে পারবে। যে এই যে মানে প্রশ্ন করা, যে বাক্যটা পড়ে আমরা বুঝতে পারবো যে প্রশ্ন করা হচ্ছে, তাহলে সেটাই হলো প্রশ্নবোধক বাক্য। নেক্সট হচ্ছে আদেশমূলক। আদেশমূলক, আদেশ করা, যেমন হচ্ছে বই পড়ো, দরজাটা খোলো, পড়তে বসো, এক্ষুনি তুমি বাইরে যাও। এই যে আদেশ করা, কাউকে যেভাবে আমরা আদেশ করি সেটাই হচ্ছে আদেশমূলক বাক্য। তো এরকম ধরনেরও বাক্য থাকে। যখন আমাদের কোনো বাক্য অনুবাদ দেয় তখন এই ধরনের মধ্যে যে কোনো একটা হতে পারে। আর নেক্সট ইচ্ছাসূচক। ইচ্ছাসূচক বলতে কি, মানে ইচ্ছা বোঝাবে, যেমন আমি খেলতে চাই, আমি পড়তে চাই, আমি এখন ঘুমাতে চাই, আমি এখন ঘুরতে যেতে চাই। আমি না দিয়ে অন্য ব্যক্তি দিয়েও আমরা বলতে পারি। তাহলে এগুলো হচ্ছে কি ইচ্ছাসূচক বাক্য, যেখানে ইচ্ছা বোঝাচ্ছে, ইচ্ছা প্রার্থনা এগুলো বোঝাচ্ছে। আর হলো নাবাচক। নাবাচক হচ্ছে সিম্পল, আমি এখন খেলতে চাই না, আমি এখন যাব না, আমার এখন পড়তে ভালো লাগছে না। মানে প্রত্যেকটা বাক্যের মধ্যে যখন না দেখতে পাই তাহলে সেটা হচ্ছে নাবাচক। বলে প্রথম স্টেপটা মাথায় রাখতে হবে কি, বাক্যের ধরনটা বুঝতে হবে। সেটা বর্ণনামূলক, সেটা আদেশমূলক, সেটা প্রশ্নবোধক, ইচ্ছাসূচক না নাবাচক। এবার দেখো, যখন তুমি এইটা বুঝতে পারবে না তখন কিন্তু তুমি সঠিক ক্রিয়াটা নির্ণয় করতে পারবে। আশা করি তোমরা বুঝতে পারছো। ক্রিয়া যখন বলছি তাহলে সংস্কৃত অনুবাদ করার সময় আমরা জানি যে শব্দ সঙ্গে শব্দরূপ আর ক্রিয়ার সঙ্গে ধাতুরূপ। মানে ক্রিয়া জানতে গেলে আমাদেরকে তো ধাতুরূপ জানতে হবে, আর শব্দ জানতে গেলে আমাদেরকে শব্দরূপ জানতে হবে। এবার আমরা যে ধাতুরূপের কথা বললাম, তো সেই ধাতুরূপের 10টা লকার আছে। তার মধ্যে আমাদের মূলত 5টা লকারই পাঠ্য, লট, লোট, লং, বিধিলিং আর লিট। তাহলে এগুলোর মধ্যে এটা বর্তমান কাল আছে, অতীত কাল আছে, ভবিষ্যৎ কাল আছে। সেরকম আরো কি দেখেছি, লোট, যেটা হচ্ছে আদেশ করা বোঝায়। এছাড়া আছে বিধিলিঙ্গ। বিধিলিঙ্গ কি, উচিত অর্থে বোঝায়। তাহলে দেখো যে বিভিন্ন রকমের আছে। তাহলে আমরা যদি বাক্যটা বুঝতে পারি তাহলে আমরা খুব সহজে সেইভাবেই ক্রিয়াটা প্রয়োগ করতে পারবো, যে কোন ক্রিয়াটা আমরা করব। নেক্সট স্টেপ দেখো, বলছে যে বাক্যে কারক ও বিভক্তি নির্ধারণ করা। তো এটা তো আমরা জানি যে সংস্কৃত অনুবাদ করার সময় একটা ভাইটাল একটা জিনিস, যে কারক বিভক্তি যদি আমরা না জানি তাহলে তো আমরা অনুবাদ করতেই
পারবো না। কিছু কিছু শব্দ এমন দিয়ে দেবে, দ্বারা, জন্য, হইতে, থেকে, তখন আমরা যদি এই কারক বিভক্তি না জানি তাহলে অনুবাদ করতেই পারবো না। কারক বিভক্তি আমরা পড়েছি, কারক বিভক্তি আমাদের 6টা কারক আর 7টা বিভক্তি। কি কি কারক গুলো হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এইগুলো হচ্ছে কারক। আর বিভক্তি কি? বিভক্তি হলো প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয় বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি এবং শেষে হলো সম্বোধন। কারক বিভক্তি পড়লেই আমরা এটা জেনেছি যে কোন কারকে কোন বিভক্তি হয়। কর্তৃকারকে কি? কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। কর্মকারক, কর্মকারক হচ্ছে দ্বিতীয়া। সেখানে কি করে বুঝবো কর্মকারক? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে কর্মকারক, এবং কর্মকারকের দ্বিতীয় বিভক্তি হয়। নেক্সট হচ্ছে করণ কারক, করণ কারকের তৃতীয় বিভক্তি হয়। কি থাকবে? দ্বারা, দিয়া, কর্তৃক। এগুলো যখন দেখতে পাবো তখন আমরা বুঝে যাব যে এখানে আমাদের করণ কারকের তৃতীয় বিভক্তি প্রয়োগ করতে হবে। নেক্সট হচ্ছে সম্প্রদান কারক, সম্প্রদান কারক মানে কি? চতুর্থী বিভক্তি, যেখানে জন্য, নিমিত্ত, যেমন জন্য, নিমিত্ত এরকম কিছু জানবো তখন সেখানে আমাদেরকে সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি করতে হবে। অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, হইতে, থেকে, চে। সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি, সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি কি করে বলবো? র বা এর থাকবে, যেমন রামের, শ্যামের, এই যে র বা এর থাকবে সেখানে হচ্ছে সম্বন্ধে ষষ্ঠী বিভক্তি হয়। সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি, অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি কি থাকবে? তে, অন্তস্থ, মধ্যে, এগুলো থাকবে সপ্তমী বিভক্তি অধিকরণ কারকে। আর লাস্টে আছে সম্বোধন, কাউকে সম্বোধন করা, হে, ও হে, এই সম্বোধন করে ডাকা কাউকে, সেখানে হচ্ছে সম্বোধন হবে। কারক বিভক্তি কেন আমাদেরকে জানতে হবে? ধরো একটা বাক্য বললাম কি যে আমি হাত দিয়ে লিখি, আমি হাত দিয়ে লিখি, তাহলে আমি তো জানি আমরা অহং, আর ওদিকে লিখিটা আমরা হচ্ছে কর্তা অনুযায়ী ক্রিয়াটা করে কি করলাম? লিখামি করলাম। এবার হাত দিয়ে, হাতটা জানলাম হস্ত, এবার দিয়েটা কি করে জানবো? এবার হাত দিয়ে মানে বোঝাচ্ছে যে আমরা হলো হাতের দ্বারা লিখি, এবার হাত দিয়ে বোঝাচ্ছে হাতের দ্বারা। তাহলে এই যখন আমরা হাতের দ্বারা বলছি তখনই মাথায় চলে আসছে কি? দ্বারা দিয়া কর্তৃক মানে হচ্ছে করণ কারক, এবং করণ কারকের তৃতীয়া বিভক্তি। এবার হস্ত শব্দ কিসের মতো? হস্ত শব্দ ফল শব্দের মতো। ফল শব্দের তৃতীয়া বিভক্তিতে কি আছে? তৃতীয়ার এক বচনে ফলেন আছে, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফলেন ফলাভ্যাম ফলে, ফলেন আছে। তাহলে ঠিক সেইভাবেই আমাদেরকে হস্ত শব্দটা রূপান্তরিত করতে হবে হস্তেন। তাহলে পুরোটা ট্রান্সলেশন করলে হবে অহং হস্তেন লিখামি। তাহলে দেখো যে এই কারক বিভক্তি না জানলে আমরা কি মাঝখানে যে হাত দিয়ে, এটা আমাদের অসম্পূর্ণ থেকে যেত, শুধু অহং লিখামি, কিন্তু আমাদের কারক মানে অনুবাদটা সম্পূর্ণ হতো না। সেই জন্য কারক আর বিভক্তি আমাদেরকে অবশ্যই জানতে হবে। নেক্সট স্টেপ আসছে যে সর্বনাম অনুযায়ী ক্রিয়া পরিবর্তন, সর্বনাম অনুযায়ী ক্রিয়া পরিবর্তন। এটা একটা গুরুত্বপূর্ণ স্টেপ, কারণ দেখো যে সর্বনাম অনুযায়ী ক্রিয়া পরিবর্তন বলতে সর্বনাম আমি, তুমি, সে, তারা, এগুলো সর্বনাম। এবার দেখো যে আমি, মি, তুমি, সি, সে, তি, এটা যদি মনে রাখতে পারো, আমি, মি, তুমি, সি, সে, তি, একটা মজার ব্যাপার। দেখো আমি, মি, আমি তো মি হয়, কারণ যখন বলি যে আমি যাচ্ছি তখন আমরা কি বসাই? অহং গচ্ছামি বসাই। তাহলে লাস্টে যে যাওয়া ধাতু গচ্ছ, গম ধাতু, তাহলে সেখানে সেটাকে আমরা কনভার্ট করে গেছি গচ্ছামি, লাস্টে মি আছে, সেই জন্য আমি মি। আর তুমি হচ্ছে সি, তুমি সি, তুমি হচ্ছে তম হয়, তুমি তম যুবাম জম, যুষ্মৎ শব্দ তম। এবার তুমি যদি যাও বলা হয় তখন কি হবে? তুমি গচ্ছ সি, তখন গম ধাতুটা তখন কি হয়ে সি হয়ে যাচ্ছে, তাহলে তুমি সি হয়ে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে তুমি সিটা কি? তং গচ্ছ সি। আর সেতি, সেতি মানে কি? সে রাম, শ্যাম, যদু, মধু, সব বিভিন্ন ব্যক্তি, তারা, তাদের। তো এখানে কি করে হয়? এখানে হচ্ছে সেতি মানে কি হচ্ছে, যখন আমরা সে যায় করি তখন কি লিখি? যে স গচ্ছ তি। তাহলে দেখো গম ধাতুর সাথে তি হচ্ছে, মানে গম ধাতুটা কিন্তু কমন রয়েছে, তার সঙ্গেই আমি হলে মি হয়ে যাচ্ছে, তুমি হলে সি হয়ে যাচ্ছে, সে হলে তি হয়ে যাচ্ছে। তাহলে সিম্পল এইটুকুনি মাথায় রাখলে হয়ে যাবে, আমি, মি, তুমি, সি, আর সে, তি। এটা যদি আমরা জানতে পারি, যেমন এখানে উদাহরণ দেখো যে আমি যাই,
বললাম অহং গচ্ছামি, তুমি যাও তং গচ্ছসি, আর সে যায় হচ্ছে স গচ্ছতি। তাহলে 3 নম্বর স্টেপটা বললো কি যে সর্বনাম অনুযায়ী ক্রিয়া পরিবর্তন। তার মানে যখন আমরা কোনো অনুবাদে দেখবো যে আমি দিয়ে দিয়েছে কোনো বাক্য, তখন আমি করলে মি করতে হবে। তার মানে কি গচ্ছামি, ভবামি, পঠামি, লিখামি ইত্যাদি। তুমি করলে সি করতে হবে, গচ্ছসি, ভবসি, পঠসি ইত্যাদি। সে করলে তি করতে হবে, গচ্ছতি, ভবতি, খাদতি, লিখতি। তাহলে জাস্ট এইটুকুনি মাথায় রাখলে হয়ে যাচ্ছে যে আমি, মি, তুমি, সি, আর সে, তি। নেক্সট হচ্ছে স্টেপ 4 হচ্ছে শব্দক্রম, ওয়ার্ড অর্ডার। শব্দক্রম মানে হচ্ছে কেমন ভাবে সাজাতে হবে। আমরা যখন ইংরাজিতে ট্রান্সলেশন করি তখন আমাদের এটা বলা হয় ট্রান্সলেশন শেখানোর সময় যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এইভাবেই একটা ট্রান্সলেশন তৈরি করতে হয়। যেমন আই রিড এ বুক, তাহলে প্রথমে হলো আই হচ্ছে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব হয়ে গেল রিড, আর এ বুক হচ্ছে অবজেক্ট। এখানেও সংস্কৃত অনুবাদ করার সময়ও ঠিক সেই রকম একটা শব্দক্রম আছে। সেটা কি? সেটা হচ্ছে কর্তা, কর্ম আর ক্রিয়া। কর্তা, কর্ম আর ক্রিয়া। তার মানে যদি দেয় যে আমি বই পড়ি, এটা যদি দেয় কি আমি বই পড়ি, এটা যখন অনুবাদ করতে দেবে তখন এখানে আমাদেরকে শব্দক্রমটা কি কর্তা, কর্ম, ক্রিয়া। আর এবার এটা সাজানো আছে ঠিক সেভাবে, আমি হলো কর্তা, বই হচ্ছে কর্ম, আর পড়ি হলো ক্রিয়া। সেই অনুযায়ী আমাদেরকে অনুবাদ করতে হবে। আমি হয়ে যাবে তখন কি অহম হয়ে যাবে, এটা কর্তা। বই হয়ে যাবে পুস্তকং, এটা হচ্ছে কর্ম। আর পড়ি হয়ে যাবে কি পঠামি। যেহেতু আমি একটু আগেই বললাম আমি, মি, তাহলে সেই জন্য পঠামি হয়ে গেল, এটা হয়ে গেল ক্রিয়া। তাহলে ওয়ার্ড অর্ডারটা আমাদের মাথায় রাখতে হবে যে ট্রান্সলেশন করার সময় আমরা এইভাবেই করব, কর্তা, কর্ম, ক্রিয়া, এই অনুযায়ী আমরা ট্রান্সলেশন করব। আর লাস্ট স্টেপ হচ্ছে প্রতিটা শব্দের সংস্কৃত জানতে হবে। এটা তো আমাদেরকে অবশ্যই জানতে হবে, কারণ যখন একটা বাংলা বাক্য থেকে সংস্কৃত অনুবাদ করতে দিয়েছে তখন তো আমাদের, যদি আমরা সেই বাক্যগুলো মানে সেই শব্দগুলো যদি সংস্কৃত না জানি তাহলে তো আমরা অনুবাদটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। যেমন ধরো দিল মানুষ, তা মানুষ সংস্কৃত যে নর, সেটা যদি আমরা না জানি তাহলে মানুষ দিয়েই আমরা অনুবাদ করতে পারবো না। যেমন দিয়ে দিল গাছ, গাছ সংস্কৃত বৃক্ষ, সেটা যদি আমরা না জানি করতে পারবো না। আমি, অহম, তুমি, তম, সে, স ইত্যাদি। দেখো এখানে 3টে হচ্ছে বাক্য লিখেছি। প্রথমে হচ্ছে আমি পড়ি, আমি পড়ি, তাহলে এই আমি যদি সংস্কৃত না জানতাম তাহলে লিখতে পারতাম না অহং। আর পরি সংস্কৃত করলে কি হয়, পঠামি হয়। পরিটা তো পদ ধাতু থেকে আসছে, তারপরে তো আমরা কর্তা অনুযায়ী সেই ক্রিয়াটাকে চেঞ্জ করছি, পঠামি করেছি। আমরা তো পঠতি করতে পারতাম, কিন্তু যেহেতু আমি রয়েছে সেজন্য আমাদের মি করতে হবে, পঠামি হয়ে গেল। তাহলে পড়া যেটা সেটা তো পদ ধাতু, সেই পদ ধাতুটা আমাদেরকে জানতে হবে। নেক্সট হচ্ছে তুমি বিদ্যালয়ে যাও, তুমিটা হয়ে গেল কি তং, বিদ্যালয়টা বিদ্যালয়ং, বিদ্যালয়ে বলেছে, আর যাও হলো হয়ে গেল কি গচ্ছসি। যাও হচ্ছে কি হবে, যাও এখানে বোঝাচ্ছে তাহলে গম ধাতু, তাহলে গম ধাতুটা না জানলে আমরা বসাতে পারবো না। আর তুমি বলেছে বলে সি হবে, সেই জন্য গচ্ছসি। আর সে ফল খায়, সে ফল খায়, সে সংস্কৃত হলো স, ফল সংস্কৃত হচ্ছে ফলম, আর খায় সংস্কৃত হলো খাদতি। তাহলে এই যে সে হচ্ছে স, এটা জানতে হবে। ফল সংস্কৃত হচ্ছে ফলম হয়, ফলটা শুধু ফল করলে হবে না, ফলম করতে হবে, আমাদেরকে বিভক্তি লাগাতে হবে। ফলম হচ্ছে কি, এখন এইটা প্রশ্ন করছি সে কি খায়, ফল খায়। একটু আগেই বললাম কারক বিভক্তি বলার সময় যে আমরা যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করি সে উত্তর পেলে কর্ম, তার মানে এখানে এই ফলটা হচ্ছে কর্ম। তাহলে এই কর্মকারকে কি হয়ে যাবে, দ্বিতীয় বিভক্তি, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। ফল শব্দের দ্বিতীয় এক বচনে ফলম আছে, তাই সেই ফলম। ফল মানে হচ্ছে ফলম হয়ে গেল। আর খায় হলো খাদ ধাতু, খাদ ধাতু, এবং যেহেতু সে বলেছে সেজন্য আমরা তি করেছি, যে আমি, মি, তুমি, সি, আর সে হলো তি। তাহলে দেখো এই 5টা স্টেপ, এই 5টা স্টেপ যদি তুমি ভালোভাবে জানতে পারো এবং মাথায় রাখতে পারো তাহলে কিন্তু অনুবাদটা তোমার কাছে অনেকটাই সোজা হয়ে যাবে। তো আজকে আমরা এই 5টা স্টেপ নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা
বাক্য নেব এবং সেই বাক্যগুলোকে এই স্টেপের দ্বারাই যে কিভাবে আমরা সংস্কৃত অনুবাদ করতে পারবো তা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে যদি তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমরা যারা নতুন এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন করে দাও। পরের ভিডিওতে আমরা নতুন নতুন বাক্য নিয়ে সেগুলোকে খুব সহজে অনুবাদ করা শিখবো। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।